আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও অনেকের কাছে অপছন্দনীয় হবে বলে আমার মনের ধারণা। মূল বিষয়টা হলো ইশরাক জাহান, ঢাকা দক্ষিণ সিটির যিনি অঘোষিত এবং শপথবিহীন একজন মেয়র দাবিদার, তাকে নিয়ে আমাদের কিছু কথা হবে এবং কথাগুলো যুক্তির কষ্টিপাথরে যাচাই করা কথা। ইশরাক জাহান আওয়ামী লীগের সময় নির্বাচনে অংশগ্রহণ করে, মেয়র পদে সে নির্বাচন করে। সেই নির্বাচনে তখন সে ফেইলার ছিল। 5ই আগস্টের পরে আইনি লড়াইয়ের মাধ্যম দিয়ে সে মেয়র ফিরে পেল। মেয়র ফিরে পেল ঠিকই, কিন্তু ইতিমধ্যে তার যে সময়সীমা, অর্থাৎ সিটি নির্বাচনের যে একটা সময় থাকে, সময়ের যে মেয়াদ থাকে, সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ ডেট ফেল আমরা বলি। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আমরা তাকে বলি ডেট ফেল, অর্থাৎ তার যে নির্বাচনীয় সময় বিজয় হওয়ার পরে যেই মেয়াদ, সেই মেয়াদটা ফুরিয়ে গেছে। এটা সে মানতে রাজি না। তাকে শপথ করাতে হবে, তাকে মেয়র হিসেবে ঘোষণা দিতে হবে। এই লক্ষ্যে টানা 7টা দিন তিনি অবরোধ করে, রাজধানীর ভিতরে 7টা দিন অবরোধ করে ঢাকাকে অচল করার একটা প্রক্রিয়া দিন চলছিল। এর ভিতর চলে আসলো ঈদুল আজহা, বিরতি দিল। এরপরে তার বক্তব্য শুনলাম, তাকে যদি শপথ পড়ানো যদি না হয়, তাহলে সে নিজেই শপথ পড়ে তার মেয়রের আসনে বসে যাবে। কথা এটা ছিল তার সাংবাদিক সম্মেলনে, প্রেস ব্রিফিং। পরবর্তীতে কি হলো আমরা দেখতে পারলাম, অবশেষে শপথবিহীন ইঞ্জিনিয়ার ইশরাক জাহান মেয়র পদে অধিষ্ঠ হয়ে গেল, বসে পড়ল। এমনকি তার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, নির্বাচনের যে একটা সময়সীমা পার হয়ে গেছে, সে এটা মানতে রাজি না। সে শপথবিহীন মেয়র জবরদস্তিমূলকভাবে মেয়রের পদে অধিষ্ঠ হলো এবং সে বসে অলরেডি দিক নির্দেশনা দেওয়া শুরু করছে। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, বিবাহ সনদ ইত্যাদি ইত্যাদি এ বিষয় নিয়ে, এবং তাকে কোন দায়িত্ব দেওয়া যায়, তার দলের মধ্যে থেকে লোক ছাড়াই বাছাই করে অলরেডি দায়িত্ব দিয়ে দিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নির্বাচন যদি 2 নাম্বার হয়, অবৈধ হয়, তাহলে সেই নির্বাচনের মেয়র পদ কিভাবে বৈধ হয়? প্রশ্ন। 2 নাম্বার, নির্বাচন হয়েই গেল, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আবার সে কিভাবে মেয়র হিসেবে বসতে পারে? দ্বিতীয়ত হলো, সরকারের সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ করে, প্রশাসনকে বৃদ্ধ আঙ্গুলি দেখাইয়ে, আর্মি অফিসারদেরকে হুমকি ধামকি দিয়ে সে যে বসলো তার মেয়র পদে, মেয়রের সেই চেয়ারে, এইটা কতটুকু আচরণ বিধি বলে মনে হচ্ছে আপনার? এখানে সবচেয়ে বড় লজিক হলো, নির্বাচন ছিল জালিয়াতি, ভোট ডাকাতি, ভোট 2 সাইডে পড়ুক বা না পড়ুক, আমার পক্ষে রায়, এটি ছিল আওয়ামী লীগের আইন। তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট চলে গেছে, তার মানে কি আওয়ামী লীগের সেই পুরনো আইন আবার ফিরে আসবে? ফিরে আসলে কি এইটা জনগণ মেনে নেবে? ফ্যাসিস্টকে বিদায় করতে শত শত ছাত্রের তাজা রক্তে রঞ্জিত হয়েছে বাংলার জমিন, অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অনেক বাবা সন্তানহারা হয়েছে, মা সন্তানহারা হয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে। কত ছাত্ররা এখনো অঙ্গহানি হয়ে হাসপাতালে
অসুস্থ হয়ে কাতরাচ্ছে, অঙ্গ নেই, হাত নেই, পা নেই, চোখ নেই, মাথার এক পাশে নষ্ট হয়ে গেছে। তো কি এই ছাত্ররা জীবন দিয়েছে নতুন করে ফ্যাসিস্টকে বসানোর জন্য? ফ্যাসিস্টের আচরণ কি করানোর জন্য এই দেশে ছাত্র, আলেম ওলামা, মাদ্রাসা ছাত্ররা জীবন দিল? ওদের মতন স্বৈরাচারদেরকে বসানোর জন্য? এই কথাগুলো বললেই এক শ্রেণীর মানুষ শুরু করবে, আমরা কি ধরে নেব আওয়ামী লীগ আর বিএনপি সমান? তাদের এই আচরণ দ্বারা বোঝা যাচ্ছে তারা কেন নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে। নির্বাচন নিয়ে কেন পাগল হয়েছে? পাগল হওয়ার একটাই মাত্র কারণ হলো, নির্বাচনে গেলে তাড়াতাড়ি তো লুটুপুটে খেতে পারবো। আর ওরা তো এখনই বলে বেড়াচ্ছে যে আমরা তো বিজয়ী হয়ে গেছি, আমরা তো সরকার হয়ে গেছি, আমাদের কথা মতো ওসি টিওনো চলবে, আমাদের কথা মতো ওসি টিওনো চলবে, যদি না চলে ওসিগিরি টিওনোগিরি ছেড়ে চলে যাও। তারা দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড গোটা বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে দিয়েছে। 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী দোসররা যা করতে পারেনি, এরা 10 মাসে তাই করেছে। তার মানে হলো ওরা দেশটাকে মগের মূল্য পাইছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস আলী সরকারের কাছে অনুরোধ আমাদের, আপনারা দ্রুত, আপনাদেরকে শুধুই আপনাদেরকে পাওয়ার ক্ষমতা দেওয়া হয়নি, আপনারা দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করুন। আগামীতে যেন এই স্বৈরাচার দোসররা ফ্যাসিস্টের মতন যেন নতুন করে তারা ভোট জালিয়াতে মানুষের অধিকার যেন ছিন্ন করতে না পারে, এবং তাদেরকে আপনি কঠিন হস্তে দমন করুন, নইলে কিন্তু এই জাতি বিভ্রান্তিতে পড়ে যাবে।